সবাইকে প্রণাম জানিয়ে আমাদের আজকে সেশন শুরু করতে যাচ্ছি। এসএসএমটি স্কুলের সাপ্তাহিক যে আয়োজন সোমবারের মেরুদণ্ড পাঠচক্র, বিগত কয়েকটা ক্লাসের মতন আজকেও আমরা 3 জন থাকবো। প্রথমে ডাক্তার পরাকর বিশ্বাস স্যার, সাথে থাকছে ডাক্তার আব্দুল সাবির এবং আমি। না, এখানে হচ্ছে না স্যার, তাহলে চট করে একটা আপনি রেজিস্টার দিয়ে নেন। ক্লাস শুরু হতে আপনি স্যার একটু রেজিস্টার দিয়ে নেন। আমাদের সেশনের শুরুতে আমি গুরু এবং গুরুমাকেও প্রণাম জানাচ্ছি। আমাদের প্রথম যে সেশন, এই সেশনটি শুরু করার পূর্বেই আপনারা জানেন, তারপরও কয়েকটা কথা দিক নির্দেশনা নতুন যারা আছেন তাদের জন্য। আপনাদের মাইক্রোফোনটা মিউট করা আছে কিনা একবার দেখে নেবেন, অবশ্যই মিউট করে রাখবেন। সেশনে মাঝখানে প্রশ্ন করবেন না, শেষে সময় পাবেন, আমরা সুযোগ দিব, অবশ্যই প্রশ্ন করবেন, হ্যান্ড রাইজ করবেন না, এবং সম্ভব হলে ভিডিওটা অন রাখবেন। আমি আর সময় নষ্ট করছি না, মোটামুটি 10 মিনিট সময় নষ্ট হয়ে গেছে, এর জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। এবং পরাগ স্যারকে অনুরোধ করছি আজকের সেশনটা শুরু করার জন্য। নমস্কার, সবাইকে প্রণাম। যারা আছেন সবাইকে প্রণাম জানিয়ে আমি বলতে শুরু করি। আমরা অ্যাকচুয়ালি এখানে আজকে একটা কেস শেয়ার করব সবাই মিলে। আমরা 4 জন কেসটা দেখেছিলাম, আমি, দুলালদা, সাবির ভাই আর নাজিমুজদা। আপনারা চেনেন সবাইকে, অসুবিধা নাই। 4 জনে মিলে পেশেন্টটা প্রথম দিন দেখেছিলাম। কেসটা কতটা ভয়ঙ্কর কেস বা কি কেস সেটা তো বলবো, তার থেকেও যেটা বলার কথা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা সবাই ডাক্তার, সেই জন্য বলি ডাক্তারি করতে গেলে সবচেয়ে কঠিন পেশেন্ট এবং সব থেকে প্রেস্টিজিয়াস পেশেন্ট হয় যদি কোনো আমাদের আত্মীয় হয়। সেখানে কিন্তু ইনকাম কি হবে এটা বড় কথা নয়, কিন্তু সেখানে চ্যালেঞ্জ অনেক বেশি এবং সেখানে প্রেস্টিজের ব্যাপারটা অনেক বেশি থাকে। কে কত বড় ডাক্তার ওইখানেই মোটামুটি প্রমাণ না চাইলেও অ্যাকচুয়ালি প্রমাণ দেওয়ার মতোই অবস্থা হয় ডাক্তারদের। তো এরকমই একটা পেশেন্ট, দুলালদার আত্মীয়া। তো আমরা সবাই মিলে পেশেন্টটাকে দেখেছিলাম। আমি কয়েকটা কথা বলে নিই আগে। পেশেন্ট যখন আমাদের কাছে এসেছিল তার কিছু সমস্যা ছিল। সমস্যাগুলো খুব সিম্পল সমস্যা। এই পেশেন্ট যার কথা বলছি যখন আমাদের কাছে আছে তখন তার প্রায় ওই মানে কত হবে 7 মাসের পর, মানে 8 মাসের কাছাকাছি এরকম সময় আমাদের কাছে এসেছিল প্রেগনেন্সিতে। পেশেন্টের 7 মাস যখন প্রেগনেন্সি, খুব ভালো করে শুনবেন, লেখার থেকেও কথাগুলো আমি সবাইকে মানে অনুরোধ করব খুব ভালো করে শুনুন আমরা কি কি বলছি। এটা খুবই মানে দারুণ কেস, আমার মনে হয় সবার খুব ভালো লাগতে পারে। এবং আমি যথেষ্ট অনেকদিনই প্র্যাকটিস করছি, 28-29 বছর। আমার মনে হচ্ছে কেসটা খুব হার্ড কেস ছিল আমার কাছে। কারণ দুলালদা যখন আমাকে প্রথম ফোন করে, অনলাইনে আমরা 3 জনে ছিলাম, আমি, সাবির আর দুলালদা ছিলাম। সেই সময় দুলালদা বলল যে একটা পেশেন্ট এরকম দেখতে হবে, এই পেশেন্ট কি আমি হাতে নেব? ঠিক এইটা ছিল দুলালদার কথা, যে এই পেশেন্টকে আমরা হাতে নেব কি নেব না বলে আমাকে, আমি আর সাবির ছিলাম তখন, বলল যে এই কেস। কি কেস?
যে পেশেন্টে যখন 7 মাস প্রেগনেন্সি, তখন থেকে তার কিছু সমস্যা তৈরি হয়। সমস্যা হচ্ছে বাচ্চা কম নড়ছে। 7 মাসের প্রেগনেন্সি, 7 মাস সে পার করে ফেলেছে। 7 মাসের প্রেগনেন্সি 7 মাস পার করে ফেলার পর তার কিছু কমপ্লিকেশন হলো। 1 নম্বর হচ্ছে বাচ্চাটা নড়াচড়া করছে না, কম করছে, কখনো করছে না, কখনো কম করছে, কখনো একটু একটু মনে হচ্ছে ঠিক করছে, আবার কমে যাচ্ছে। তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বিপি হাই, ব্লাড প্রেসার হাই, তার সঙ্গে অ্যানিমিয়া, তার সঙ্গে ইউরিনারি ইনফেকশন ইউটিআই, তার সঙ্গে মাঝে মাঝে পেটে ব্যথা, এবং সর্বোপরি যেটা ছিল প্রেগনেন্সির প্রথম মাসের পর থেকেই প্রচুর পরিমাণে সাদা স্রাব ছিল বা লিউকোরিয়া ছিল। তাহলে কি কি বললাম? বাচ্চা কম নড়ছে, হাই ব্লাড প্রেসার, অ্যানিমিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পেটে ব্যথা, আর একটা জিনিস ছিল লো প্লেটলেট, প্লেটলেট কাউন্ট কম ছিল, আর যেটা ছিল প্রথম মাসের পর থেকে প্রচুর পরিমাণে সাদা স্রাব। এই সাদা স্রাবের ব্যাপারে যখন আমি জিজ্ঞাসা করি সাদা স্রাব কবে থেকে হয়, বলছি প্রথম মাসের পর থেকে। প্রথম মাসের পর থেকে সাদা স্রাব হয়। একটা প্রেগনেন্সি লেডি, 7 মাস প্রেগনেন্সি, যদি কারোর 6 মাস ধরে হোয়াইট ডিসচার্জ হয় বা লিউকোরিয়া হয় বা ভ্যাজাইনাল কোনো ডিসচার্জ প্রফিউজলি হয়, তাহলে তো সেই পেশেন্টের ক্ষেত্রে সেটা খুবই ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? তার অ্যানিমিয়া হবে, তার শরীরের ফ্লুইড কমে যাচ্ছে, ডিরেক্ট প্রোটিন লস হচ্ছে, ইউরিনে পর্যন্ত তখন প্রোটিন পাওয়া যায়। আর যেটা ইম্পর্টেন্ট বেশি, যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাচ্চাটা থাকে সেটাও তো কমে যায়। এইরকম একটা কন্ডিশনের পেশেন্ট আমাদের কাছে যখন এলো, তখন পেশেন্ট আমাদের বলছে, মানে কেন এলো, পেশেন্ট হচ্ছে সবার প্রথম হচ্ছে কেন এলো। যখন জিজ্ঞাসা করলাম, মানে আমরা আগে জেনেছি, ওই জন্য হয়তো যখন পেশেন্টের কেসটা শুনবেন মনে হবে এই কথা তো পেশেন্ট বলেনি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিছুটা ওনার স্বামী তখন দুলালদার চেম্বারে বসে আমরা অনলাইনে দেখেছি। দুলালদাকে তখন কিছু কিছু ঘটনা বলা হয়েছিল, আমরা আগে শুনেছিলাম, সেই জন্য আমাদের প্রশ্ন করতে সুবিধা হয়েছে। তো সেইখানে ব্যাপারটা এরকম, উনি আমাদের কাছে এসছেন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে। সেই প্রেসক্রিপশনে লেখা আছে অলিগো হাইড্রোমিনস প্লাস লো প্লেটলেট প্লাস ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিক্টেড, এবং প্লাস দিয়ে আর একটা কথা লেখা আছে বিওএইচ। এটার মানে হচ্ছে ওনার একটা হিস্ট্রি ছিল, বছর দেড়েক আগে ওনার একটা ইস্যু, মানে প্রেগনেন্সি নষ্ট হয়ে গেছিল, মানে ঠিক 1 মাস বা 1.5 মাসের মাথায় প্রেগনেন্সিটা এসেও নষ্ট হয়ে যায়। এই হিস্ট্রিটা ওনার আছে। তাহলে আরেকটা যোগ হয়ে গেল। তো ঘটনাটা এরকম, যখন 7 মাসের পর এই কন্ডিশন গুলো হলো, বাচ্চা কম নড়ছে, বিপি হাই, অ্যানিমিয়া, ইউটিআই, পেটে ব্যথা, তারপর লো প্লেটলেট প্লাস ডিসচার্জের একটা কথা আমি বলে রাখি, ডিসচার্জের ব্যাপারে অ্যালোপ্যাথি ডাক্তাররা একটা কথাই খালি ওনাকে জিজ্ঞাসা করেছে, কোনো গন্ধ আছে? যখনই গিয়ে বলতো, জিজ্ঞাসা করতো খালি কোনো গন্ধ আছে, উনি বলতেন না,
তো ডাক্তাররা এটা কোনো গুরুত্ব দিত না। বুঝতে পেরেছেন আমি কি বললাম? মানে এই যেহেতু 1 মাসের পর থেকেই হোয়াইট ডিসচার্জটা প্রচুর হতো, ও কিন্তু ডাক্তারের কাছে গিয়ে সেটা বলতো। ডাক্তাররা সেটা খালি জিজ্ঞাসা করতো গন্ধ আছে কিনা, ও বলতো গন্ধ নেই, ডাক্তাররা ব্যাপারটাকে সাইড করে দিত। তো আগে একটু জিনিসটা বলি, তারপর আমি পরপর আসছি। অলিগোহাইড্রামিনোজ আপনারা দেখুন, ডাক্তার সবাই সবাই জানেন, তবে একটুখানি স্মরণ করে দিই, কারণ আমরা যখন এটা ভিডিওটা দেখবো কোশ্চেন গুলো কেন করা হয়েছিল সেটা আপনারা বুঝতে পারবেন। অলিগোহাইড্রামিনোজ মানে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা কমে যাওয়া। মানে নর্মাল যে পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাচ্চাটা বড় হয় অ্যাকর্ডিং টু উইকস, কত উইকের প্রেগনেন্সি সেই অনুযায়ী, সেই তুলনায় তার অ্যামনিওটিক ফ্লুইডটা কম। এবার এই কম অ্যামনিওটিক ফ্লুইড, কেউ কেউ ওটাকে প্রচুর জল খাওয়া, ওআরএস খাওয়া, স্যালাইন দেওয়া, রেস্টে থাকা, এইসব করে ওটাকে বাড়ানোর চেষ্টা করেন। ডাক্তারদের এটা একটা ট্রিটমেন্ট আছে, কিন্তু সেই পার্সেন্টেজটা কিন্তু খুব কম পেশেন্টের জন্য। কিন্তু এটা হলে কি হয়, সব থেকে যেটা বড় কথা, কেন আমি কথাটা বলছি সেটাও বলবো, যেটা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা যে বেবি ভেতরে তৈরি হচ্ছে তার জন্য, সেটা হচ্ছে তার মুভমেন্টটা ধীরে ধীরে রেস্ট্রিক্টেড হয়ে যায়। রেস্ট্রিক্টেড হওয়ার ফলে তার অ্যাবনর্মাল হার্ট রেট শুরু হতে পারে, হার্টবিটটা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে, আর নো মুভমেন্টও হতে পারে, লিটিল মুভমেন্টও হতে পারে। নো মুভমেন্ট মানে জানেন, নো মুভমেন্ট মানে পরে ওটা ডেথে চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এটা, এই অলিগোহাইড্রামিনোজ, এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সাধারণভাবে অ্যামনিওটিক ফ্লুইডের যে ইন্ডেক্স থাকে সেটা অ্যাবাভ 5 ধরা হয় নর্মাল। অনেক সময় অ্যামনিওটিক ফ্লুইড কম, এই পরীক্ষা নিরীক্ষার সময় অনেক সময় সেটাও ওই ইন্ডেক্সটা সবসময় সব জায়গায় হয়তো ঠিকঠাক রিপোর্ট দেয় না, সেটা অবশ্য আমাদের কিছু এসে যাবে না, কারণ আমরা যেটা বলছি সব অ্যালোপ্যাথি অবস্টেট্রিশিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী বলছি, একটু নিজেদের কথা নয়, এবং সব প্রুফ আছে, আপনাদের দেখানো হবে। এই অ্যামনিওটিক ফ্লুইডের লস হয়ে যাওয়ার পেছনে বা কমে যাওয়ার পেছনে আর একটা কজ থাকে, সেটা হচ্ছে র্যাপচার। স্যাক যদি র্যাপচার হয় তার জন্য কমে। এক্ষেত্রে র্যাপচার বলছিল না একবারও, এরকম কোনো কথা ডাক্তাররা বলেনি। আর একটা হয় বাচ্চার যে প্ল্যাসেন্টা দিয়ে সবকিছু পায়, সেই প্ল্যাসেন্টাই ঠিক মতো তৈরি হয় না, বা ইনসাফিসিয়েন্ট প্ল্যাসেন্টা তৈরি হয়, যেটা বাচ্চার জন্য খুব ক্ষতিকারক। আর একটা বললাম প্রি এক্লাম্পসিয়া, ডেঞ্জারাস প্রেগনেন্সি, কমপ্লিকেশন ক্যারেক্টারাইজড বাই হাই ব্লাড প্রেশার। এটা সাধারণত 20 সপ্তাহ পর থেকে দেখা যায়। এই হাই প্রেশারটা 20 সপ্তাহ পর থেকে বেড়ে। ডেঞ্জারাস কতটা আমি চোখের সামনে কিছুদিন আগে দেখেছি। আমার একটা পেশেন্ট, মানে আমার ঠিক পেশেন্ট নয়, সে অনেকদিন আগে আমাকে দেখাতো, বিয়ের পর শ্বশুরবাড়ি চলে গিয়েছিল সেই কাশ্মীরের ওদিকে। ও যখন এখানে প্রেগনেন্সি হয়ে এলো, এখানে ডেলিভারি হবার জন্য, এখানকার ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো তুমি 1-2 দিন অন্তর প্রেশারটা মেপে আমাকে বলবে। তো ও আমাকে দিয়ে প্রেশারটা মাপাতো। আমি দেখতাম আর ভাবতাম এত হাই প্রেশার, ডাক্তাররা কোনো ওষুধ দিচ্ছে না, বলছে 3টে করে ওষুধ দেয়। আমি 3টে করে ওষুধ দিয়ে, তো প্রেশার তো হাই একই আছে, তুমি ডাক্তারকে ভালো করে বলো। কিন্তু কি হলো আমি জানি না, লাস্টে ডেলিভারির সময় পেশেন্ট মারা যায়, মানে একদম টেবিলে গিয়ে মারা যায়, কিছু করতে পারেনি ডাক্তাররা। তো এইরকম একটা ডেঞ্জারাস ঘটনা ঘটে যেতে পারে।
তাহলে ভাবুন 7-8 মাস প্রেগনেন্সি বয়ে নিয়ে আসার পর মায়ের যখন সেই ডেলিভারিটা, এই প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায়, সেই মায়ের কন্ডিশনটা কোন লেভেলে চলে যায় বা ক্ষতিটা কত বড়। এই সময় এই প্রি এক্লাম্পসিয়াতে অনেক সময় দেখা যায়, প্রেগনেন্সিতে অনেক লেডিকে দেখা যায় পা ফোলা, পা ফুলে যায়, পায়ে রিটেনশন অফ ওয়াটার হয়ে যায়। এবার সেটা ডাক্তাররা বলে পা তুলে শুয়ে থাকুন, রেস্টে থাকুন, এসব সব বলতে থাকে। এখানে একটা কথা মানে ঘটনাটা বলার আগে আমি একটা কথা বলতে খুব মানে বাধ্য হচ্ছি আর কি। আমরা যেখানে প্র্যাকটিস করি শহর এলাকায়, সেখানে প্রেগনেন্সির এইসব কেস আমাদের কাছে খুব একটা আসে না। এটা হচ্ছে একদম সত্যি কথা। এটা আমাদের এখানে গাইনোকোলজিস্টরাই পায় এই কেস, এবং তারা যেটা বলে সাধারণভাবে পেশেন্টরা সেইটা মেনে চলে। খুব গোঁড়া হোমিওপ্যাথি বিশ্বাসী পেশেন্ট ছাড়া এই রিস্ক নিয়ে আমাদের এখানে অন্তত আমাদের কাছে আসে না। গ্রাম সাইডে আসে, বা যারা উপায় নেই, উপায় নেই মানে ধরুন 7 মাস ডাক্তাররা এমন কিছু প্রোটোকলের কথা বলল, যে প্রোটোকলে দেখা যাবে লক্ষ কয়েক টাকার খরচা হয়ে যাবে, কয়েক লাখ টাকা খরচা হয়ে যাবে। সেই ক্ষেত্রে পেশেন্ট যার পয়সা নেই, সে হয়তো, সেই গরিব মানুষটা হয়তো আমাদের শরণাপন্ন হয়। মানে এক কথায় বলতে গেলে সেই যার নেই কোনো গতি, সে খায় হোমিওপ্যাথি, ওই লেভেলে চলে যায়। তারা আসে। গ্রাম সাইডে ডাক্তাররা পেতে পারেন। শহরে আমি জোর গলায় বলতে পারি প্রচুর ডাক্তার যারা প্র্যাকটিস করেন, তাদের সঙ্গে আমি কথা বলতে পারি এই ব্যাপারে, যে কেউ যদি বলে যে না এরম তো আমার পেশেন্ট অহরহ আসে, আমার মনে হয় না। কারণ আমাদের শহরে সবাই গাইনোকোলজিস্ট, যে যেখানে যার প্রবলেম আগে স্পেশালাইজড ডাক্তারের কাছে ঘুরে এসে আমাদের কাছে আসে। এই হচ্ছে ব্যাপার। এবার আমি ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে 7/2/25 দুলালদা রিপোর্ট গুলো 7/2/25 অ্যাকর্ডিং টু আল্ট্রাসোনোগ্রাফি 26 সপ্তাহ 5 দিন প্রেগনেন্সি, সিভিয়ার অলিগোহাইডামিনোস, সিভিয়ার অলিগোহাইডামিনোস, ওয়েট হচ্ছে 996 গ্রাম, 996 গ্রাম, হার্ট রেট 153। হ্যাঁ দেখা যায়। আসেনি এখন? হ্যাঁ এবার এসছে 7/2, ঠিক আছে। 7/2 দেখে নিন। 7/2, হ্যাঁ একটু উপর দিকে ওঠে, হ্যাঁ 926 গ্রাম। এটা আর একটু, এই যে দেখুন সিভিয়ার অলিগোহাইডামিনোস, তার সঙ্গে দেখে নিন 996 গ্রাম ওজন, 153 বিট পার মিনিট হলো। এরপর 21/2/2025, 21/2/2025 যে রিপোর্টটা এলো, সেই রিপোর্টে হয়ে গেল ওজন 1070। দেখেছি এই রিপোর্টটা একটু অস্পষ্ট, কষ্ট করে দেখতে হবে। একটু ওঠাও। কত তারিখে বলেন স্যার? এটা হচ্ছে 21/2, 21, তাই তো? যেটা 1070 গ্রাম। আচ্ছা আচ্ছা, না ওইটা, এটা না, এটা এখানে। এইটা মনে হয়, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি 1070 গ্রাম। এটা দেখুন যে সিভিয়ার অলিগোহাইডামিনোস, কিন্তু এএফআই কিন্তু 5.8 সেন্টিমিটার, 5-এর উপরেই ছিল, কিন্তু ডাক্তার এটা বলেছে। এবার এইখানে ঘটনাটা, এই রিপোর্ট দেখানোর পর ওই ম্যাডামের প্রেসক্রিপশনটার পেছনটা
উনি লিখলেন, ওনারা যেটা বলেছিলেন, এখনই বাচ্চাটা বার করে দিন, এ বাচ্চা রাখা যাবে না, এখনই বাচ্চাটাকে বার করে দিন বলে রেফার টু ঢাকায় একটা হসপিটালের নাম লিখে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে ঢাকা এই যে ফর বেটার ম্যানেজমেন্ট এসব লিখে দিয়েছে। এবং উনি বলেছেন এটা একমাত্র উপায় হচ্ছে এখনই বাচ্চাটাকে বার করে দিন, দিয়ে ইনকিউবেটারে রাখতে পারেন, 3 মাস ইনকিউবেটারে রাখতে হতে পারে, ঠিক আছে। এবং তারপরে কি হবে, বাচ্চা বাঁচবে কি হবে, এটা আমরা কিছু গ্যারেন্টি দিতে পারছি না। এই হচ্ছে ডাক্তারের বক্তব্য ছিল। তবে এই বাচ্চা রাখা যাবে না, রাখলে পরে ঝামেলা হতে পারে। এই বাচ্চাটাকে এই সময় মানে অ্যাকচুয়ালি বলেছিল তুলে নিন, বাচ্চা তুলে নিন, এবং একে যদি বেটার ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট কিছুদিন করতে চান তাহলে বাচ্চাটাকে তুলে নিয়ে ইনকিউবেটারে রাখতে হবে, আমাদের এখানে এইটা নেই, আপনি ওখানে চলে যান বলে অ্যাড্রেসটাও লিখে দেন। এইটা বলার পর পেশেন্ট আমাদের সাথে এই গ্রুপের সঙ্গে বসে, তাতে আমরা সব কথা শুনি, তার সঙ্গে অনেক কথা বলি, ইয়ার্কি মারি, হ্যাঁ গল্প করি, করে আমরা ওষুধ দিই। ওষুধ দেবার পর 7-3 মানে দেখুন 21-2 ঘটনার পরে আমরা ওষুধ দিয়েছি, তার কদিন পরেই আমরা বলেছি একটা বাচ্চা, ওরা বলে দিয়েছিল এই বাচ্চার ওজন আর বাড়বে না, এই বাচ্চা কোনোভাবে আর বাড়বে না, যাই করেন আপনারা বাচ্চা বাড়বে না, এইসব বলেছেন, আপনারা সময় নষ্ট করবেন না, চলে যান ঢাকা। এই 7-3-2025 যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, তার ওজন বেড়ে হলো 1300 গ্রাম। এবং দেখুন ওখানে লিখে দিয়েছে মডারেট অলিগোহাইডামিনোস, আগে ছিল সিভিয়ার, এখন হলো মডারেট। ওদের হিসেব অনুযায়ী 28 সপ্তাহ। আর এইখানে একটা জিনিস নেই, সেটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশনটা আর শো করছে না, তার মানে বাচ্চার ওজন বাড়ছে, গ্রোথ হচ্ছে। এরপর ওরা সেদিনকে খুব হাসি খুশি, ভদ্রমহিলা সেদিন মুখে আর কোনো আতঙ্কের ছাপ নেই, প্রশ্ন নেই, কিছু নেই, খুব হাসি, সেদিনকে আবার দাঁত চাপতে পারছেন না, এরকম হাসি, খুব খুশি। এরপর আরো ভয়ঙ্কর ঘটনা, ছোটখাটো, সেটা হচ্ছে 28-3-2025 আবার আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, মানে প্রেগনেন্সি প্রোফাইল আর কি, এটা করা হয়। করে সেদিন দেখা গেল অ্যাকর্ডিং টু আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট, ওরা দেখাচ্ছে S31 মানে 31 উইকস 2 days। ওখানে দেখুন আবার দেখাচ্ছে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, ওজন কত 1700 গ্রাম, তাই তো? হ্যাঁ, ফিটাল ওয়েট 1700 গ্রাম। এইবার ডাক্তার কি বললো, এই ঘটনাটা হচ্ছে 28 তারিখের, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে এটা দেখান। আচ্ছা, ডাক্তার তার আগে 7-3 ওই রিপোর্টটা দেখে ডাক্তার বললো আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চাটা থাকুক, আমরা একটু ওয়েট করে দেখি, তাহলে সব ঠিকঠাকই চলছে, আর একটু ওয়েট করা যাক, এটা ডাক্তার বলেছিলেন এই 7-3 রিপোর্টটা করার পর। কিন্তু এই 28-3 রিপোর্টটা যখন দেখলো ওটা 1700 গ্রাম হয়ে গেছে, তখন উনি কি বললেন, তখন উনি একটা ব্রহ্মাস্ত্র দিলেন। ব্রহ্মাস্ত্রটা এরকম যে আজকে তো 29 তারিখ না 28 তারিখ, 1-2 দিনের মধ্যেই তো ঈদ, ঈদেতে আমরা ছুটিতে চলে যাব, আপনি আজ বা কালকের মধ্যে ভর্তি করে দিন, আমরা ডেলিভারিটা করে যাই।
দেখুন ঈদের মধ্যে যদি কিছু হয় তখন কিন্তু কিছু করতে পারবো না, তখন কিন্তু দায়ী আমাদের করবেন না। এই কথাটা ডাক্তার বলল। তার আগের দিন পর্যন্ত কি ছিল, পেশেন্ট প্রচন্ড হাসি খুশি, খুব ভালো ছিল। ডাক্তার এই কথাটা বলল, বলার পর পেশেন্ট কনফিউজ হয়ে গেল। কনফিউজ মানে এতটাই ভয় পেয়ে গেল, এতটাই সে তার চোখ মুখ কেমন হয়ে গেল, সেটা বলে বোঝানো যাবে না। আমরা অন্তত তাকে বহুক্ষণ ধরে আমি বুঝিয়েছি যে দেখো এত ভালো হয়ে আসছে, ভালো রিপোর্ট, যে ডাক্তার 1300 গ্রামে বললো কোনো অসুবিধে নেই, রেখে দাও, সব ঠিক আছে, সব ঠিক চলছে, আজকে 1700 গ্রাম হয়ে গেছে, এখন বলছে বাচ্চা তুলে নাও। এটা বলছে, আমি ওকে এরকম ভাবে বোঝালাম যে এটা বলছে ঈদেতে চলে যাবে, তুমি যদি অন্য ডাক্তারের কাছে চলে যাও ওর ইনকাম হবে না, সেই জন্য বলছে ঈদের আগেই বার করে দিয়ে চলে যাই। আমি ওকে এইরকম ভাবে বোঝালাম, কিন্তু মায়ের মন বুঝছে না, কোনোভাবে বুঝছে না, সেই ভয় পাচ্ছে। যাও বোঝালাম, বলো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে কাটালো। তারপর 3-4, ওরা নিজেরাও এতটাই ভয় পেয়ে গেল। 3-4-এ 3-4-25 বাচ্চা সিজার হলো। বাচ্চার ওজন 2 কিলো। ভালো বাচ্চা হয়েছে, মা এবং বাচ্চা দুজনেই ভালো যখন হয়েছে তখন পর্যন্ত। তার পরের পার্টটা এখন বলা যাবে না, এখন বাচ্চা ভালো আছে, এখন বর্তমানে বাচ্চাও ভালো আছে। বাচ্চা হয়েছে, সেই ভিডিওটাও দেখানো হবে বাচ্চার, বাচ্চা হয়ে গেছে। এই ছিল টোটাল ঘটনা। এবার ভিডিওটা দেখেন, ফার্স্ট ভিডিও দুলাল দা। এই হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার ভিডিও করছি। দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে কেউ চা খাবে, কেউ বিস্কুট খাবে, কিন্তু এগুলো নিয়ে কিছু মনে করবেন না। আমরা সারাদিনই পেশেন্ট দেখতে থাকি, বিভিন্ন কিছু করতে থাকি, ঝামেলা ঝক্কি, হ্যাঁ আপনারা ওগুলো শুনে লাভ নেই। কেসটা পেশেন্টদের সঙ্গে ইয়ার্কি ফাজলামও মারি, কিন্তু একদম। ওইগুলো দেখে কিছু দেখবেন না, পেশেন্ট কি বলছে সেটা শুনুন। আমরা যখন কেস চেকিং করি তখন কিন্তু খুব মজা কমে গেছে অনেক, বাচ্চার গ্রোথ কম, ওয়েট কম, আর বর্তমানে আমার প্রবলেম। আচ্ছা, নেটওয়ার্কের কিছু সমস্যা আছে, সেটা আশা করি যদি বুঝতে অসুবিধা হয় ওটা বলে দিব আমরা ওই জায়গাটা। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এই তো? হ্যাঁ, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাবেন আমার বিশ্বাস। আমরা তাহলে ভিডিওটা চালিয়ে যান। ভিডিওটা কিন্তু বেশ বড়, 18 মিনিটের, এবং খুব বেশি আমরা কাটাকাটি করেও দেখাতে পারবো না, ওরকম খুব সুযোগ কারণ কম। পুরো ভিডিওটা জুড়েই কিন্তু ফিলিংস আছে আমাদের, হ্যাঁ, কিন্তু পুরো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু বেশ বড়, ধৈর্য রাখবেন। गौर से আমি सुनना, চালু করলাম। ठीक है, और फील करना अंदर से कि क्या बोल रहे हैं। সাথে সাথে প্রবলেম তাহলে আমি চালু করলাম। হ্যাঁ, আগে থেকে ছিল, এখন এখনো আছে এবং বেশি অনেক। তোমার সমস্যার কথাগুলো বলো। দেখুন পাশে ওইটা কিন্তু ওনার পেশেন্টের লোক হাজবেন্ড, বসে আছে, পেশেন্টের হাজবেন্ড আমার দুলালদার পাশে চেম্বারে আমার কাছে আছে। কথা বললো। বলেন বলেন, আপনি বলতে থাকুন। সমস্যা হচ্ছে জল কমে গেছে অনেক, বাচ্চার গ্রোথ কম, ওয়েট কম, আর বর্তমানে আমার প্রবলেম সাথে সাথে প্রবলেম আগে থেকে ছিল, এখন এখনো আছে এবং বেশি অনেক। বাচ্চার কোনোভাবে গ্রোথ হচ্ছে না, ওয়েটও বাড়তেছে না।
বাচ্চার ওয়েট বাড়ছে না, জলটা কমে গেছে, এইটা বললেন তাই তো? আপনার অসুবিধা বলতে এইটা, ওটা তো আপনার অসুবিধে নয়, এটা বাচ্চার অসুবিধে। হ্যাঁ সাদা স্রাব। আপনার কি কষ্ট হচ্ছে বলেন? আপনার সমস্যাগুলো আগে বলেন। বুঝতে পারতেছি নড়াচড়া কম আগের নড়াচড়া কম, আর নেট গন্ডগোল আছে। নেট খারাপ আছে। আগে স্বাভাবিক ছিল, প্রেগনেন্সি 7 মাস পর্যন্ত স্বাভাবিক ছিল, অল্প কয়েকদিন হলে প্রেশারটা বাড়ছে। অল্প কয়েকদিন? আচ্ছা, প্রেশার আর প্রেশার প্রেগনেন্সি রক্ত স্বল্পতা ছিল, রক্তে প্রবলেম ছিল, আর প্রস্রাবে ইনফেকশন ছিল, এখনো আছে ইনফেকশন। আর কোনো সমস্যা নেই? সমস্যা তো আমি কিছু বুঝতে পারতেছি না, ডাক্তার তো অনেক সমস্যা দেখাচ্ছে হ্যাঁ, রিপোর্টে। ডাক্তার বলেছে আপনার কোনো সমস্যা হচ্ছে না, এই তো? সমস্যা এই যে ডাক্তারের কথা শুনে আপনি কি ভাবছেন? দাঁড়ান দাঁড়ান। আপনি বলেন বলেন। নড়াচড়া যখন এখন একটু করে তখন পেটে একটু ব্যথা পাই। হ্যাঁ, পেটে ব্যথা, তারপরে? আর কোনো প্রবলেম তো আমার আপাতত হচ্ছে না। আপাতত প্রবলেম। তাহলে সামান্য প্রেসারের প্রবলেম, রক্ত স্বল্পতা, আর এই একটা প্রবলেম মাঝে সাঝে পেটে ব্যথা, এছাড়া আপনার কোনো সমস্যা সেরকম কিছু হচ্ছে না, তাই তো? প্রবলেম প্রচন্ড বেশি প্রবলেম, সাদা স্রাব। সাদা স্রাব হচ্ছে? সাদা স্রাবটা কেমন হচ্ছে? সাদা স্রাব মানে পাতলা অনেক, আর একটু হলদে ভাব। আর অনেক সময় দুই ধরনের হয়, অনেক সময় যেমন দুধের ছানা কেটে গেলে যেরকম হয়, একটু জল জল ভাব এরকম। এটা কি প্রেগনেন্সির প্রথম থেকেই হচ্ছে নাকি? হ্যাঁ, ফার্স্ট মাস থেকেই এটা হয়েছিল। তো ডাক্তারের যখন চিকিৎসা নেওয়া হয়েছিল, ডাক্তার বলছিল গন্ধ ছিল কিনা, আমি বললাম না গন্ধ নাই, এখনো গন্ধ নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে সাদা স্রাবটা হচ্ছে সবচেয়ে বেশি দিনের প্রবলেম হিসেব মতো। হ্যাঁ তাহলে রিলেটেড, সাদা স্রাবটা যেহেতু বহুদিন ধরে হচ্ছে, সাদা স্রাবের সঙ্গে রিলেটেড কিন্তু তোমার, হ্যালো হ্যালো, আপনার প্রেসার, এটার সঙ্গে রিলেটেড আপনার রক্ত স্বল্পতা, এইসবগুলো হলো। এখন প্রশ্ন হলো একটাই, সেটা হচ্ছে এই যে আপনি জানতেন না ভেতরে কি হচ্ছে, ডাক্তার যখন আপনাকে বলল যেরকম জল কমে গেছে, বাচ্চা বার করে নিতে হবে, ইনকিউবেটরে রাখতে হবে, এইসব গল্পটা বলেছে তো, এইটা শোনার পর আপনি কি বলছেন সেটা বলেন। ডাক্তারকে কি বলেছে? ডাক্তার যে বলেছে না যে বাচ্চাটা এই জল কমে গেছে, বাচ্চা আগে অ্যাডভান্স বার করতে হতে পারে, অন্য জায়গায় নিয়ে গিয়ে ইনকিউবেটরে রাখতে হতে পারে, এই যে এইসব কথাগুলো যেগুলো বলেছে, এগুলো শোনার পর আপনি কি বলছেন সেটা বলেন। শোনার আগে উনি আমাকে 15 দিনের একটা বেড রেস্ট দিয়েছিলেন টোটালি। আচ্ছা, তার মধ্যে স্যালাইন ছিল 4টা, সপ্তাহে একদিন পর পর মানে 3টা স্যালাইন করতে বলছেন। হ্যাঁ, 2 সপ্তাহে আমি 4টা স্যালাইন করছি। না ঠিক আছে, তারপরে? হ্যাঁ, জল বৃদ্ধি পাবে। তো রেস্ট নেওয়ার পর ডাক্তার আবার দেখতে চাইছে, রিপোর্ট করাইতে বলছে, হুম, সেখানে আসে নাই, জল বাড়ে নাই। আচ্ছা, জল বাড়ে, তারপরে? ডাক্তার ওরকম
এরকম ভাবে ঢাকাতে যেতে বলছে। ঢাকা নিয়ে যেতে বলেছে। আমার প্রশ্নটা হলো, এই যে ডাক্তার বলল ঢাকায় নিয়ে যাওয়ার কথা, এই যে কথাগুলো বলে দিয়েছে, এটাতে আপনার এইটা নিয়ে কি বলার আছে, এইটা বলুন আমাদের। আপনি কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে? অ্যাকচুয়ালি স্যার রিপোর্টটা আমরা কিছু বুঝি, আমি নিজে কিছু বুঝি না। শোনার পর বলেন। তারপর মানে এটাই আমি বলতে চাচ্ছি যে আসলে এটার উন্নতি কিভাবে হতে পারে, এর উন্নতি আদৌ সম্ভব নাকি সম্ভব না? আচ্ছা, বের করা উন্নতি বলতে পেটে রেখে মানে জল কি কোনোভাবে বৃদ্ধি করানো যাবে না? আচ্ছা, লাস্ট আর পর্যন্ত কি এভাবে কি মানে সার্ভিস করা যাবে না টাইমলি বাঁচানোর জন্য? এটা আমার আচ্ছা, এটা কি আপনার একান্ত মতামত, মানে একদম নিজস্ব মতামত? নিজস্ব মতামত না, আসলে প্রবলেম তো সেক্ষেত্রে জানতে চাচ্ছি নাকি না, না, সত্যি ওটা আপনি ওটা তো প্রশ্নটা অনেক বুঝেন। কিছু আমরা জানবো, আমরা জানাবো, হ্যাঁ, বিষয় আলাদা। কিন্তু কথা হচ্ছে আপনি কি ভাবছেন, আপনার কি চাওয়া, আপনি কেন হোমিও খেতে চাইছেন এখন? কেন খেতে যাচ্ছি? না, আপনি আগে প্রশ্নটা বুঝেন। ডাক্তার বললো আপনাকে এই সমস্যা, ওটা ডাক্তারেরটা বললো। এখন এই পরিস্থিতিটা নিয়ে আপনার কি বলার আছে? হোমিও খেয়ে যদি উপকৃত হতাম, সেই জন্য আপনাদের কাছে আসা। তারা তো আপনাকে ঢাকা যেতে বলেছে, আপনার কি মত? আপনারা যদি একটু দেখতেন স্যার, হুম টাকা দেওয়ার আগে যদি আপনারা একটু দয়া করে দেখতেন। আমরা তো দেখছি তো, আমরা আমরা তো আপনার দেখছি। মতামতটা জানতে চাইছি। আমি তো আমার 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 সমস্যাগুলো বললাম। দেখেন, প্রেগনেন্সি আপনার আপনার তো এখানে যে আমরা 5 জন আছি, আপনার প্রেগনেন্সিতে আপনার কি সমস্যা আমরা 4 জন কিন্তু জানি না, জানি কি, বা আমাদের প্রেগনেন্সিও আসবে না, আমরা প্রেগনেন্সির ওই কষ্টটা অনুভবনও করতে পারবো না। কিন্তু আপনার এই প্রেগনেন্সি চলাকালীন এই যে একটা সমস্যা দেখা দিয়েছে, তার জন্য আপনি কি অবস্থায় কি ভাবছেন বা কি করতে চাইছেন সেটা আমাদের বুঝিয়ে বলেন, বা আপনি এটা দেখে কিভাবে কি চাইছেন সেটা আমাদের বোঝান। এগুলো কিন্তু ওষুধের জন্য প্রশ্ন, হ্যাঁ, ওষুধ দেওয়ার জন্য এই প্রশ্নগুলো করা, এগুলো জানা। প্রেগনেন্সি শুরু থেকে যেহেতু আমার সাদা স্রাবের সমস্যা, হ্যাঁ, এটা নিয়ে চিকিৎসা মানে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার এটা তো কোনো ঔষধ দেয় নাই, বলছে কোনো প্রবলেম নাই। তো সাদা স্রাব এরকমই আছে, এইভাবে চলতেছে। আমার প্রবলেম ছিল না, এখন আমার প্রবলেম তেমন বুঝতে আমি পারি না। প্রবলেম বাচ্চার নড়াচড়াটা কমে গেছে, আর পেট স্বাভাবিকের তুলনায় কম বাড়তেছে, মানে বাড়ে নাই এত। আচ্ছা, মানে বাচ্চার গ্রোথটা বেশি হয়নি, হ্যাঁ, এটাই তো হ্যাঁ স্যার। আমাদের প্রশ্নটা আপনি ভালো করে বুঝুন। ডাক্তার যখন আপনাকে বলেছে প্রেগনেন্সিটা কন্টিনিউ করাটা কঠিন, হ্যাঁ, বলেছে তো, হ্যাঁ স্যার। বলেছে, যখন একটা মা 6 মাস পার করে ফেললো, তারপর তাকে বলছে এটা আপনার পক্ষে কন্টিনিউ করা কঠিন, মা তখন কি ভাবছে এইটা আমরা জানতে চাইছি। কঠিন, মা তো অবশ্যই চাইবে সন্তানকে পৃথিবীতে আনতে স্যার, অবশ্যই, সেটা যে কোনো ভাবে। যে কোনো ভাবে, ওরা তো বললো ঢাকায় যেতে হবে, সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? একদমই না, ফোনে কথা বলে বাইরে, কিন্তু ওনার সাথে না। স্যার ঢাকাতে যেতে চাচ্ছি না। কেন? ঢাকাতে অ্যাকচুয়ালি আমাদের পরিচিতি খুব একটা নাই, নাই আচ্ছা, বলতে একদমই নাই।
হুম। শুধু আচ্ছা, এই আমি নাকি ধরে নেন ঢাকায় আপনার খুব একটা কাছের পরিচিত মানুষ, আছে? আমি পরিচয় করিয়ে দিচ্ছি, সমস্যা আছে? কি বললো কেন? বলছে আমি আপনার যদি কজনকে পরিচিতি করিয়ে দিয়ে ওখানে পরিচিত লোক বার করে দেয় তাহলে কি আপনি যাবেন? স্যার একটা আর্থিক বিষয় আছে। না না, বিষয়গুলো দেখেন, আমরা বারবার আপনাকে ধরে বেঁধে আর্থিক দিকে নিয়ে যাচ্ছি, তাই না? এটা তো আপনি আগের থেকে জানতেন যে আপনার আর্থিক সমস্যা আছে, সেটা কিন্তু আমিও জানি। তাহলে আপনি এই বিষয়গুলো নিজের থেকে কেন জানাচ্ছেন না? আপনার কষ্টটাকে আমরা জানতে পারবো না বললে? আপনার বিষয়টা আপনি মন খুলে কথা বলেন, কি বলতে চাইছেন? পারিনি, প্রশ্নটা ঠিকভাবে বুঝতে পারিনি যে আপনি কি হ্যাঁ, জানতে চান। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আচ্ছা, টেনশনে কিছু ব্যাপার নেই, আপনি একদম রিল্যাক্স কোনো হয়ে চাপ কথা নেই, বলেন, আমাদের সঙ্গে আরামসে কথা বল। রিল্যাক্স হয়ে কথা বলেন। আচ্ছা, বাচ্চা আর আর্থিক বিষয় দুটো যদি আমি পাশাপাশি রাখি, আর্থিক বিষয়টা কি খুব কঠিন কিছু? তাহলে ওই সিদ্ধান্ত নিচ্ছেন কেন? স্যার আমি শুনলাম যে তুমিও তো অনেকভাবে উপকৃত হওয়া যায় এইভাবে, সেই ক্ষেত্রে আপনাদের কাছে আসছি স্যার। স্যার ঠিক আছে, আমার মনে হচ্ছে ওইটা পর্যন্তই। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আপনি চিন্তা করবেন না, এতটুকুই আপনাকে শুনেন, আমরা চিন্তা কিন্তু করার কিছু নেই। আমরা ঢাকা যেতে বলছি না আপনাকে, এবং যাওয়ার পরামর্শও দিচ্ছি না, জাস্ট ওষুধটা দেওয়ার জন্য এই প্রশ্নগুলো। আপনি আবার ওভাবে ভাববেন না যে আমরা আবার ঢেলে ঢাকায় পাঠাচ্ছি আপনাকে, এটা ভাববেন না। আমরা কিছু বিষয় আপনার থেকে জানতে চাইছি, হ্যাঁ, যেন আপনার ভালো ওষুধ দিতে পারি, এই তো। হুম। আর কিছু বলবেন? আপনার কিছু বলা আছে আমাদেরকে এই হ্যাঁ বিষয় স্যার, নিয়ে? বলেন। বলে বলতে চাচ্ছি যে যে স্যার এটার উন্নতি হবে সম্ভব। মানে আপনি বলতে চাইছেন আমরা যদি ভেতরের জলটা বাড়িয়ে দিই তাহলেই আপনার চলিবে? এটা তো আমিও জানি না স্যার কিভাবে চলবে, জল বৃদ্ধি হলে চলবে নাকি অন্য কোনো সমস্যা আছে, নাকি আদৌ হবেও কি না, হ্যাঁ, তা আমি বলতে পারতেছি না। না আপনার চাহিদাটা কি সেটা জিজ্ঞেস করলাম। চাহিদা এটাই যে জলটা বৃদ্ধি হোক। মানে ঠিক আপনি আছে। আমাদের কাছে কি চান? বাচ্চার গ্রোথটা বাড়ুক, একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারি। ঠিক আছে স্যার। আমার দুটো কোশ্চেন আছে। নাম্বার 1, আপনি সারাদিন কি কি করছেন? সারাদিন তো এখন বেড রেস্ট আছি স্যার। ঠিক কারোর আছে, সঙ্গে গল্প গুজব, কারোর সঙ্গে কথা বলা, গল্প করা, ফোন ঘাটা, কি কি করছেন? ফোনটা একটু দেখতেছি, এটা চালাই ফোন কথা দেখছেন না? ফোনে কি দেখছেন বলেন তো আমাকে আগে। প্রেগন্যান্সি ভিডিও গুলো নিয়ে দেখতেছি। যত প্রেগন্যান্সির ভিডিও আছে সব দেখছেন তাই তো? সারাদিন কি কি ভাবছেন বলেন তো? মানে গাইনোকোলজিস্টদের ভাত মেরে দেবে এরা। না, সারাদিনে আপনি কি কি ভাবছেন বলেন? এই যে রিপোর্ট পাওয়ার পর যে টেনশন হচ্ছিল, হ্যাঁ, কি টেনশন সমাধান আছে বলুন। ওগুলা ভিডিও একটু দেখছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন বলেন বলেন। সমাধান আছে কিনা সেটা ভাবছেন, আরেকবার ক্লিয়ার বলুন, স্যার শুনতে পাইনি। এই যে অনেক সময় বলুন। হচ্ছে হেল্পফুল ভিডিও গুলা দেয় যে জল কিভাবে বাড়ানো যায়, খাবারের মাধ্যমে যায় কিনা, ওষুধের মাধ্যমে যায় কিনা, জানার আচ্ছা, চেষ্টা। ঘরে এসে জানার হ্যাঁ চেষ্টা জানার করছি। চেষ্টা। গুড। ঘরে এসে কেউ আপনার সঙ্গে কথা বললে কথা বলছেন, তার সঙ্গে গল্প করছেন? করছেন। বাড়িতে ইয়ার্কি ফাজলামো মারার লোক আছে? না, একদমই না।
নেই? রোজ রোজ 50 মিনিট 1 ঘন্টা করে আমাদের সঙ্গে হাসি ঠাট্টা ইয়ার্কি মারবেন, শরীর এমনি ভালো হয়ে যাবে। বুঝেছেন? গ্রন্থ পাঠ করি, আচ্ছা, গীতা টিতা পাঠ আমরা তো আপনাকে শুনুন, আমরা তো আপনাকে ভালো কথা বললাম, যদি আমরা খারাপ কিছু বলতাম আপনি কি করতেন? মন খারাপ হয়ে যেত। মন খারাপ হতো খালি? সম্ভব নয়, আপনি কি করবেন বলেন? আমি চিকিৎসা সূত্রেই জিজ্ঞাসা করছি, যদি বলি ওখানে আর জল বাড়ানো সম্ভব নয় আপনি কি করবেন বলেন? এই লাস্ট প্রশ্ন, আর কোনো প্রশ্ন করবো না, সেক্ষেত্রে আমার তো ভালো করে বুঝে উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? তারপরে আবার কি করণীয়? জল খেয়ে তো বাড়বেন না, সেক্ষেত্রে কি করণীয় আমার? আচ্ছা, আপনি কি ভাবছেন? আমি এবার আপনার কাছে প্রশ্ন করছি, আপনি কি করবেন? আমরা যদি বলি সম্ভব না, আপনি কি করবেন? আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব, ভগবানের উপর ছেড়ে দিব। আচ্ছা, আমার তো আর কিছু করার নেই। আবারও না। ঠিক, নিশ্চিন্ত থাকেন, আমরা চেষ্টা করছি, আমাদের 100% আমরা ট্রাই করছি, ঠিক আছে? আমার মনে হয় হয়ে গেছে, অনেক দেখিয়ে দিয়েছি নাকি? হ্যাঁ ঠিক আছে। আসলে নেটওয়ার্কটা একটু খারাপ ছিল বলে আমাদের শুনতে খুব অসুবিধা হয়েছে, বারবার একই প্রশ্ন করতে হয়েছে, একটু অসুবিধা হচ্ছিল। নেটওয়ার্কে অনেক কথাই আমরা ভালো করে পরিষ্কার আপনাদের অনেক হয়নি, সময়ও নিয়ে নিলাম। কোনোটা সাবির বুঝতে পারিনি, কোনোটা আমরা বুঝতে পারিনি। যাক, আর সময় নষ্ট নয়, এবার স্লাইডে চলে যাও দুলালদা, তুমি শুরু করে দাও। আমরা এখান থেকে কি পেলাম না পেলাম স্লাইডে চলে যাও। এই পড়ার একটা কথা জিজ্ঞেস করি, পড়ার বলেন একটা কথা জিজ্ঞেস করি, পড়ার বলেন। আমি কথা হচ্ছে, এই যে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় যে তোমরা যেভাবে চেষ্টা করার পর যেভাবে বাচ্চারা ম্যাচুরিটি আসলো এবং পরে ডেলিভারি হলো, এটা কি গাইনো বেটা জানে যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে? না 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 না, ওনারা বলেননি। ওই তো, তাহলে তো এটাই তো বাচ্চা আমাদের বুঝিয়ে তো ওরা। ব্যর্থতা। এটাই তো আমাদের, এটা আমাদের কি জানেন, এটা আমাদের এইখানটা। তা না, এটা তো এই চিকিৎসা পদ্ধতি হইতো, কেন হোমিওপ্যাথি কথা বলবে না কেন? হোমিওপ্যাথির জন্য যে আজকে জিনিসটা হলো সেটা গাইনোদের বোঝা খুব, উচিত। আমরা সত্যি দাঁড়ান, খুব দুঃখ দাঁড়ান, পেয়েছি। এখনো wait করেন, অনেক আসছি বাকি। আসছি, এখন অনেক কিছু বাকি আছে। তারপর অনেক স্যার, কিছু বাকি। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। স্যার আমরা কি ফলো আপটা দেখাবো এখন? না, আগে ও ভিডিওটা হয়ে গেছে তো, ফলো আপটা দেখিয়ে দাও। আচ্ছা, আমরা একটু আগে একটা হ্যাঁ, প্রশ্ন একদম করি। direct বাচ্চায় চলে যাবে নাকি? আমি ডিরেক্ট একটা প্রশ্ন করি, এই কেস, এই ধরনের কেস আমরা কতটুকু হাতে নিই হোমিওপ্যাথরা, বা আমাদের কাছে কতটুকু আসে, এটা যদি আমি হ্যাঁ, প্রশ্ন করি কেমন এইখানে উত্তর এই পাবো? প্রসঙ্গে আমি একটা কথা বলি। দুলালদা আমাকে যখন বললো হাতে নেবো কি, আমি বললাম হাতে নেবেন এরম কেস? দেখুন, পেশেন্টের যদি বাচ্চাটা ওরা মরাও বার করে, ওরা কিছু বলবে না, কিন্তু আমরা যদি একদিনও ওষুধ দিই আর তারপরে না ঠিকঠাক হয়, তখন কিন্তু ওরা বলবে। তখন দুলালদা ভরসা দিল, বললো না আমার আত্মীয়, ও চাইছে, আমরা দেখি, খুব করে ধরেছে, আমার কাছে এখন বসে আছে। আমি ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখা যাক, কোনো অসুবিধা নেই। ওরা চাইতে হবে এবং ওদের পজিটিভ দিকটা আমরা আগে দেখবো। এবার আমরা ওষুধ দিলাম, তারপর কিছু হলে বলবে ওদের ওদের ওষুধ খেয়ে মারা গেল, আর তোমার আত্মীয়, সব দায় গিয়ে পড়বে তোমার উপরে, তখন তোমাকে বলবে ওই তো ডাক্তারের ছিরি। দেখেন পরে এটা দেখেন ফলো আপ। যারা লাস্টে ঢুকেছে তাদের জন্য একটুখানি পূর্বের রিপোর্টটা মনে হয় দেখালে ভালো ছিল। কিরকম অনুভূতি হচ্ছে বলেন দরকার আপনার? নেই, দেখাবো না। ওকে ওকে হ্যাঁ, ওকে, ভালো। ওনার আপনাদের হাসি এই মুখটা জায়গাটায় দেখুন। বাচ্চা সারাদিনে কিরকম নড়াচড়া করছে, ওনার চোখ মুখটা কতটা হ্যাঁ, বদলে গেছে নড়াচড়া দেখেন। মাঝে মধ্যে কমে যায়। দাদা একটা ঔষধ দিয়েছেন তরল, ওটা খেলে নড়াচড়া ভালো বুঝতে পারি। আচ্ছা, ওজন এর মধ্যে মেপেছিলেন আপনার? হ্যাঁ স্যার, বেড়েছে? 7 তারিখে মেপেছিলাম, তখন হচ্ছে আলট্রা করছিলাম, তখন হচ্ছে ওজন খুব বেশি না, তবে 50 গ্রামের মতো বাড়ছে। না, না, 50 গ্রাম? আপনার ওজন বলছি আমি। হ্যাঁ স্যার, আমার ওজন বাড়ছে। কতটা বেড়েছে? আমার ওজন এখন 67 কেজি। না, কত ছিল তখন? হোমিও ওষুধ খাওয়ার আগে হ্যাঁ, স্যার হচ্ছে 64 ছিল। ঠিক আছে, একদম ঠিক আছে।
আর বাচ্চার ওজন 50 গ্রাম বেড়েছিল, তাই তো? হ্যাঁ সেটা 7 দিনের মতন, 7 দিন পরে। ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ। ঠিক পথে এগোচ্ছি মোটামুটি। কারণ আরো তো পরে গিয়ে ওজনটা বাড়বে আরো বেশি। তোমার মানে আমাদের ওষুধ দেওয়ার 7 দিন পরে কিন্তু 50 গ্রাম বেড়েছে। এই যে ফলো আপ উদাহরণ পাই, এরা ওষুধ দেওয়ার 7 7 দিন দিন পরে। পরে। আর এই ফলো আপে কিন্তু ম্যাডাম এর আগের বার আমরা যখন ওষুধ দিই সে সময় কিন্তু ম্যাডাম বলেছিলেন এই বাচ্চার ওজন কোনোভাবে বাড়ানো সম্ভব নয়। দুইটা পথ, একটা হচ্ছে আপনার এলাকায় নিয়ে গিয়ে বাচ্চা নষ্ট করে দেন কোন একটা ক্লিনিকে নিয়ে গিয়ে, বিকল্প পথ হচ্ছে আপনি ঢাকায় নিয়ে যান, আমি ঠিকানা দিচ্ছি, ওখানে বাচ্চাটা উঠিয়ে নেন, ওনারা ইনকিউবেটর হোক বা যা করাই করবে এবং 2-3 মাস থাকা লাগতে পারে। কি হবে আমরা জানি না, আপনার যদি সামর্থ্য থাকে ঢাকা যান, আর না থাকলে বাচ্চাটাকে নষ্ট করে দেন। এই বাচ্চার ওজন কোনোভাবে বাড়ানো সম্ভব না এবং দিনের পর দিন আপনার যে ফ্লুইডটা আছে এটা আরো কমেই যাবে এবং ওই যে এটা ছোট হয়ে যাবে, বাড়বে না, কোনোভাবে সম্ভব না। এখানে কিন্তু 7 দিন পরে যখন 50 গ্রাম বাড়লো আল্ট্রাসাউন্ড করে, তখন অন্য এক ম্যাডামকে দেখানো হলো ওনার এলাকায়। উনি বললেন কোনো অসুবিধা নেই, বাচ্চা ঠিক আছে, আমরা যে রিপোর্টটা দেখিয়েছিলাম। এবং ওনার বক্তব্য হলো আপনি কন্টিনিউ করেন। এই আল্ট্রাসাউন্ড দেখার পরে কিন্তু এই নতুন যে ম্যাডাম দেখলেন উনি বললেন এটা কন্টিনিউ করেন। এই রিপোর্টটা এখানে স্যার, এটাকে দেখানোর দরকার আছে না, সময় তো কম। এরপরে একদম এতে চলে যাবে। কোথায় যাবো বলেন? বাচ্চা বাচ্চা এই তো, এটা এই আজকে 7 তারিখ, 3 তারিখের কিন্তু সকালবেলা, সরি সন্ধ্যার সময়। আরো 2 সপ্তাহ রাখলে বাচ্চাটা এই আরো যে দেখেন চোখ মিলে তাকাচ্ছে বাচ্চা। খুবই ভালো হতো। আচ্ছা, এবার ওই দিন সকালেই ওখানে শিশু ডাক্তারকে দেখানো হয়েছিল, সাথে সাথেই ওই 3 তারিখেই বাচ্চার ওজন দেখেন এখানে দেখাচ্ছে 2 কেজি। এই মোটামুটি আমাদের হলো। আর দেখানোর প্রয়োজন স্যার? না, আর প্রয়োজন নেই। আমরা মনে হয় স্লাইডে চলে যাই। এবার আপনারা যদিও সময় শেষ আমাদের একদম কাছাকাছি, তারপর আমরা 2 থেকে 3 জনের সিদ্ধান্ত নিতেই পারি, আপনাদের সিলেকশনটা সম্বন্ধে জানতে পারি। আপনারা বলতে পারেন। বলেন ভূপেশ দা, বলেন। গোপীনাথ দা, ভূপেশ দা, গোপীনাথ দা, ভূপেশ দা বলেন। আমরা 2-3 জন নেব, বেশি সময় তো নিয়ে ফটফট। সবাইকে নমস্কার। আমি কেসটা শুনেছি তো, লাস্টের দিকে উনি যেটা বললেন আমার কাছে মনে হয়েছে উনি যখন আপনারা বললেন যে ধরুন হোমিওতেও জল বাড়বে না, তাহলে আপনি কি করবেন। আমি এই পয়েন্টটার উপরেই ভেবেছি যে উনি তখন হতাশার সঙ্গে বললেন যে আল্লাহ তাল্লার উপরে ছেড়ে দেব, তাই ছাড়া তো আর কিছু করার নেই। আমি এই পয়েন্টটাই ধরেছি এবং এই পয়েন্টটাকে ট্র্যাঙ্কুইলিটি, সেরেনিটি, রিকনসিল টু ফেট, এইটা ধরে আমার কাছে মনে হয়েছে যে পডোফাইলাম হতে পারে। থ্যাংক ইউ। ওইখানে স্যার 7-8টা মেডিসিন আছে কিন্তু ওই 20টাই। ঠিক আছে, গোপীনাথ দা। হ্যাঁ, তো নমস্কার। নমস্কার হ্যাঁ বলেন। যোগেশ স্যারের মাইক যোগেশ স্যারের মাইক আমি মিউট করে দিচ্ছি। আপনি বলুন, আমি মিউট করে দিচ্ছি। পেশেন্টটা প্রেগনেন্সি তো তা কন্টিনিউ করছে, কিন্তু যখন চেক আপে গেল তখন কিন্তু সে জানতে পারলো যে না, এটা একটা অসুবিধা আছে এবং ওই অসুবিধা থেকে ও বেরোনোর জন্য কিন্তু নিজেও চেষ্টা করছে কি করে এখান থেকে আমি বেরোতে পারি, ডাক্তারের সহযোগিতা নিচ্ছে
এবং লাস্ট পর্যন্ত এলোপ্যাথি ডাক্তার যেটা বলেছে সেইটা হয়তো ওর পছন্দ হয়তো হয়নি, তাই আপনাদের কাছে এসছে যে আমি যে জায়গায় এখন আছি যদি আমি সুস্থভাবে ডেলিভারি করতে হয় তাহলে এখান থেকে একটা ইমপ্রুভ চাইছে, যে যদি এই ওষুধের মাধ্যমে আমি ইমপ্রুভ করতে পারি তাহলে সুস্থ ডেলিভারি করবো। এবং লাস্টে যেটা যদি না হয় তখন তো প্রত্যেক মানুষই এটা বলে যে যদি না হয় ওষুধটা তখন উপরওয়ালার উপরে। তো আমি সেটা ভেবেছি যে তাহলে ও একটা ফ্রাইটেন্ড হচ্ছে, একটা ও যখনই ওর এটা দেখলো যে ও আমার মেডিকেল রিপোর্টে যে এটা তো এই অবস্থায় পৌঁছে গেছে, তখন ও কিন্তু ওর মধ্যে একটা ভয় আছে, যেটা ও একটা অ্যাংজাইটি ডার্কের মধ্যে আছে এবং ডেলিরিয়াম অ্যাংসিয়াস, এবং অ্যাংসিয়াসের মধ্যে কিন্তু রয়েছে কি হবে এইটা থেকে ও মেডিকেল বুক করছে, মানে যেটা হাইপোকন্ড্রিয়া আমি যে রুব্রিক গুলো নিয়েছি তার এগেনস্টে আমি বলার চেষ্টা করছি যে অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াল রিড দ্য মেডিকেল বুক। তখন ওখান থেকে জানার চেষ্টা করছি যে কি করলে প্রেগনেন্সিটা ভালো ডেলিভারি করা যায়। তারপর বলছি যে এখান থেকে যদি আরো আমার চলে যায়, কম হয়ে যায়, জলটা যদি না বাড়াতে পারি তখন তো আরো আমার শরীর খারাপ হয়ে যাবে। এবং ওর মধ্যে একটা ফিয়ার প্রভার্টির মধ্যে আছে যে এইটা যদি চলে, এবং আপনার কাছে জানতে চাইছে যে এটা হবে কিনা, লাইট ডিজায়ার ফরের মধ্যে রয়েছে, এবং তার ওই বাচ্চাকে নিয়ে তার প্রচুর চিন্তা, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, এই রুব্রিক গুলো নিয়ে আমি ক্যালকেরিয়া কাপ ভাবছি। ঠিক আছে, সুন্দর। আর কেউ বলবেন? স্লাইডে চলে যাবো আমরা। হ্যাঁ, তাহলে আমরা স্লাইডে চলে যাই। আমরা যদি ব্যাপারটাকে এভাবে ছোট করে নিই কেমন হয়? আপনারা করেছেন, তার কথাগুলোকেই আমরা একটু ছোট করে লেখার চেষ্টা করেছি। উনি কিন্তু ভাবছিলেন বারবার এবং আমাদের বলেওছেন শুরু থেকেই, বাচ্চা পেটে রেখে উন্নতি কিভাবে মানে কিভাবে হবে, উন্নতি কি আদৌ সম্ভব? প্রথমে কিন্তু একদম শুরুর দিকেই বাচ্চা পেটে রেখেই কি কোনোভাবে জলটা বৃদ্ধি করা যায় না? সম্ভব না। আমরা আসলে প্রবলেমটা কি আমি জানতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি এটার উন্নতি কিভাবে, এ নিয়ে কিন্তু সে ভাবছে। উনি কিন্তু এ নিয়ে ভাবছিলেন কি করা যায়, কি করা যায়, এটা নিয়ে কি করা যায়, এবং সেজন্য কি করছিলেন উনি? উনি যে টেনশনে পড়ে গেছিলেন রিপোর্টটা পাওয়ার পর, শোনার পর, জানার পর, তারপরে তার সমাধান আছে কিনা সেটা নিয়ে কি করছিলেন? ইউটিউব দেখছিলেন, নেটে ঘেটে ঘেটে দেখছিলেন। মানে কি দেখছিলেন? উনি বুঝালেন যেমন এই যে জল কিভাবে বাড়ানো যায়, খাবারের মাধ্যমে বাড়ানো যায় কিনা, ওষুধের মাধ্যমে বাড়ানো যায় কিনা, এটা আসলে জানার চেষ্টা করছি। আর সবকিছু মিলে তার চাওয়াটা কি ছিল, স্যার আপনারা একটু দেখেন, ব্যাপারটা একটু দেখেন, জলটা যদি একটু বাড়ুক। আমি চাই আসলে জলটা একটু বাড়ুক, বাচ্চার গ্রোথটা হোক, আমি যেন একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দিতে পারি, এটাই। আমি আসলে সার্জারিতে যেতে চাচ্ছি, মানে সরি ঢাকায় যেতে চাচ্ছি না। তার কারণ কিছু দেখিয়েছে, সেগুলো আমরা আসলে আসলে প্রশ্ন করে করে উত্তর পেয়েছি, কিন্তু তার স্বতঃস্ফূর্ত যে ফিলিংস গুলো তার মধ্যে এগুলোই ছিল। প্রশ্ন করে কিন্তু আমরা অনেক কিছু বের করেছি। আমরা যদি নেগেটিভ মানে ভাবে বলি আপনাকে, তথ্য দিই, বা আমরা যদি বলি যেটা হবে না কোনোভাবে, তাহলে কি হবে? স্যার প্রশ্নটা করেছেন শেষে। তো এগুলো তো প্রশ্ন করে করে, প্রশ্ন না করে কিন্তু আমরা এই কথাগুলো পেয়েছি, এই ফিলিংস গুলো পেয়েছি। এগুলোকে আরো ছোট করে দেওয়া যায়, আমরা আপনাদের ভাবতে সুবিধা হবে। আমি যদি আবারও যাই আগের জায়গাটায়, তার কি কি ছিল ব্যাপারটাই, মানে বাচ্চাটা পেটে রেখেই, মানে এভাবেই, মানে পেটে রেখে মানে কি ঢাকায় পাঠানো হয়েছিল, হয় নষ্ট করেন অথবা ঢাকায় নিয়ে গিয়ে বাচ্চাটা উঠিয়ে নেন, তারপর 2-3 মাস বাচ্চা নিয়ে থাকেন, কি হবে না হবে সেটা পরের বিষয়, ওটা আমরা জানি না। তাহলে উনি চাচ্ছেন বাচ্চাটা পেটে রেখেই কোনো উন্নতি করা যায় কিনা, আদৌ সম্ভব কিনা, মানে কোনোভাবে জলটা আসলে বাড়ানো যায় কিনা। যদি জল বাড়ানো যায় তাহলে হয়ে যাবে, তার ভাবনা।
আসলে আমার প্রবলেমটা কি, আমি তো কিছু বুঝছি না, ডাক্তাররা বলছে এরকম, মানে এটা আমি আসলে জানতে চাচ্ছি আসলে এটা উন্নতিটা কিভাবে হবে, এই নিয়েই ভাবছি। এবং প্রথমে যে ফেসটা দেখেছিলেন আপনারা ভিডিওতে, 18 মিনিটের ভিডিওতে, অবশ্যই আপনারা অন্ধকার একটা ফেস দেখতে পেয়েছিলেন। অন্ধকার বলতে ঘরটা অন্ধকার এটাও ঠিক, মুখটা মূলত অন্ধকার। সেখানে অনেক চিন্তা, দুশ্চিন্তা, চিন্তা তো না, দুশ্চিন্তা, অনেক কিছু। কারণ প্রথম একটা বাচ্চা ঘুরে নষ্ট ফিরে হলো। একই কথা। হ্যাঁ, ব্যাপারটা এই তো, এই সব কিন্তু চলছিল। আমরা এভাবে ভাবছি, অনেক রুব্রিক্স আসে এগুলো নিয়ে, যখন আমরা এভাবে ছোট করে নিলাম নিয়ে। আমার এখানে একটা ছোট্ট কথা বলার ছিল দাদার সাথে, হ্যাঁ বলি দাদা। বলেন। আমরা কিন্তু একটা কথা, নাজমুজদা, আমি, পরাগ স্যার, দুলালদা যেহেতু নিজের বাড়ির পেশেন্ট, দাদা বেশি কথা বলছিলেন না, নাহলে বরাবরই দাদাই সবকিছু এগুলো হ্যান্ডেল করে, আমরাও করি। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই, আমরা কিন্তু বেশি ওনার, আমরা এরকম হলে কি হয়, একটা আবেগ থাকে পেশেন্টের, কান্না থাকে চোখে, একটা বলতে পারেন মানে এতটাই দুঃখ থাকে যে বাচ্চাটা পাবো না, মারা যাবে। আমরা কিন্তু এ নিয়ে কয়েকবার জিজ্ঞাসাও করেছি, তাই না? হ্যাঁ, আসলে একদম কিন্তু দেখলিও জিজ্ঞাসা করা হয়েছে, খুব ভেঙে বলা কঠিন হয়েছে। একটা কেস ছিল আমাদের কাছে, সত্যি বলছি খুব কঠিন ছিল। কারণ আমরা প্রথম প্রত্যাশা করেছিলাম নিশ্চয়ই যেই আমরা ভিডিও অন করব, দেখবো চোখে জল ছলছল করছে, আমরা একটা সাইডে চলে যাব, আমরা সহজে রুব্রিক বার করে ফেলবো। কিন্তু এই কেসটা পাইনি। যে এরকম হবে আমরা কিন্তু ভাবিনি। পেশেন্ট একবার কান্না করেছে বলুন তো 18 মিনিটে? তাকে কি কাঁদাতে পেরেছি? তার কি একবারে ইমোশন খুব বেশি দেখতে পেয়েছেন আপনারা? খুব ইমোশনাল হয়ে গেছে, দুঃখ হয়ে গেছে, আমার তো মনে হয় পাননি। আমরা কোশ্চেন করে কিছুটা চিন্তা ধরিয়েছি বরঞ্চ। হ্যাঁ উনি একদম প্র্যাকটিক্যাল সুন্দর করে কিন্তু কথা বলছিলেন, খেয়াল করেছেন? এই জায়গা থেকে রুব্রিকে আসা খুব কঠিন, এই জন্যই আপনারা সঠিক জায়গায় কিন্তু আসতে পারেননি। যাই হোক, দুলালদা সুন্দর আলোচনা করছেন। দাদা প্লিজ, আমি একটু এটা বলে নিলাম, না হলে বিষয়টা বোধগম্য হতো না আমার হয়তো। হ্যাঁ, মানে ওই জায়গাটা এরকম ছিল, ব্যাপারটা এরকম, এই একটু জল কম ডাক্তার বলছে, এই একটু বাচ্চার গ্রোথটা কম, আমি একটু জানতে চাচ্ছি, এরকম কিন্তু আমি একটু জানতে চাচ্ছি। যদি আমরা বলি জল বাড়বে না তাহলে কি, ভগবানের মানে উপর ছেড়ে জল দিব। কমলে কি আর হতে পারে, কেন কি, উনি কিছুই জানেন না কিন্তু। কিছুই না। যদি আমরা বলি জল যেখানে বাড়বে না তাহলে কি যেখানে হবে? ডাক্তার 6 মাসের মাথায় বলছে তোমার বাচ্চাটাকে মেরে ফেলে দাও, সেখানে মায়ের চোখে জল নেই। হ্যাঁ, শুধু পেটের জল কমেনি, চোখের জলও কমে গেছে দেখছি এখানে। আচ্ছা, কি এবার অবস্থা! আমরা আসি ওকে আমাদের দাদা, ভাবনায়। কন্টিনিউ করুন। অনেক সময় চলে গেছে, 11 মিনিট। ঠিক আছে, বলে দেন বলে দেন। হ্যাঁ, অ্যাংজাইটি অ্যান্টিসিপেটিং বা অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেটন কি অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন, হ্যাঁ, ফ্রম, এভাবে সিটিতে আছে, কমপ্লিট এভাবে আছে আমাদের এই রূপটা। অ্যাংজাইটি অ্যান্টিসিপেটিং, কি অ্যান্টিসিপেট করছে আপনারা বুঝতেই পারছেন, প্রথমে একটা বাচ্চা কিন্তু নষ্ট হয়ে গেছে, অ্যাবর্শন হয়ে গেছে, এবার তো এটাই অ্যান্টিসিপেট হচ্ছে না। একবার খারাপ একটা ঘটনার কিন্তু প্রতিচ্ছবি সে দেখতে পেয়েছে, তাই তো? আমরা তার চোখে জল দেখতে পাইনি, কিন্তু তার মুখটা অন্ধকার দেখতে পেয়েছি, এটা তো পেয়েছি, তাই না? ছোট বিষয় এখানে আমাদের মিস হয়ে গেছে, দেওয়া হয়নি। মুখটা অন্ধকার ছিল তার, ওই যে খারাপ যে ইমেজটা, কি খারাপ ইমেজ, একটা বাচ্চা তো নষ্ট হয়েছে, আর একটা এরকম একই রকম, এটা আবার কিন্তু বেশ কম মাস এগিয়ে গেছে, এখন বলছে আর পারবে না, এখন নষ্ট করতে হবে। তাহলে এই সব কিছু কি হবে, কি হবে, কিন্তু সে বলতে পারছে না আমাদের হবে, আমাদের কিন্তু গুছিয়ে বলতে পারছে না, তার যে ফিলিংসটা এখানে ব্যাখ্যা করতে পারছে না, তার ভিতরে অনেক যে চাপা কষ্ট দুঃখ আছে, কিন্তু এটাকে প্রকাশ করতে পারছে না আসলে হবে, কিন্তু ভাবছে। দেখেন, নেট ঘেটে ঘেটে বের করছে, ইউটিউবে তো অনেক ভিডিও দেয়, হেলথ যে ভিডিও গুলো ও বলেছিল ওখানে, এই ভিডিও গুলো থেকে আমি জানার চেষ্টা করছি জল বাড়ে কিভাবে, কোন খাবার খেলে ওষুধে বাড়ে কিনা, চিন্তা তো আছে, তাই না? তার তো টেনশন আছে এখানে, না হলে কেন দেখছে সারাদিন বসে থেকে, ইউটিউব কেন খাচ্ছে ওগুলো, কি জন্য? এবং আমাদের বারবার জিজ্ঞেস করছে
চোখে জল নেই, কিন্তু জিজ্ঞেস করছে আদৌ কি সম্ভব জলটা বাড়ানো? কি করে সম্ভব? সম্ভব কি বাচ্চাটা পেটে রেখে কি বাড়ানো সম্ভব? তার মানে এই যে খারাপ ইমেজটা সে দেখতে পাচ্ছে, একবার খারাপ হয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আবারও কিন্তু ডাক্তার ওই কথাটাই বলছে। এটা আশা করেনি তো? সে কি আশা করেছে? 7 মাসে এসে 7 মাস যাওয়ার পরে এখন বলছে বাচ্চাটাকে নষ্ট করে দাও, না হলে ঢাকায় নিয়ে দাও। এই অবস্থা। বাচ্চাটা বের করো, কি হবে আমরা জানি না। এবং তারা বলেনি যে 50-50 চান্স আছে, তাও বলছে না। কি হবে আমরা বলতে পারবো না, কতক্ষণ থাকবে না থাকবে। কারণ বাচ্চার ওয়েটটা তখন কত ছিল? 1000 গ্রাম ছিল। এই বাচ্চাটা কি হতে পারে, ভবিষ্যৎ কি, সেটাই সে ভাবছে। এর কোনো পথ আছে কিনা, ব্রুডিং করছে। ব্রুডিং এ কি হয়, একটা উপায় খুঁজে বের করে। শুধু ভাবনা থাকে না, ভাবনার সাথে কি হয়, একটা আউটপুট বের করার চেষ্টা করে, একটা আউটকাম নিয়ে সে কিন্তু ভাববে। ব্রুড, আমরা যেমন বলি না, ডিমের তা দিয়ে কি করে, মুরগির ডিমের তা দিয়ে বাচ্চা বের করে। একটা উৎপাদনশীলতা আছে, একটা আউটকাম আছে। তার মানে কি, একটা নতুন কিছু বের করার চেষ্টা করছে, চিন্তা করছে কিভাবে বের করা যায়, কিভাবে বের করা যায়, পথটা কি, কোনো পথ আছে কিনা। ব্রুডিং কর্নার, ব্রুডিং ওর মপিং ইনে। মপিংটা কি এরকম, মন মরা হয়ে বসে থাকা, তাই না? বিমনা হয়ে বসে থাকা, বিষণ্ণ মনে থাকা, এরকমই তো। ঘরে বসে আছে, বসে থেকে ওরকম মোবাইল টিপছে, মোবাইলে দেখছে 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 ঘরের কোনায়। এই কর্নার বলতে তো এক কোনায়। আরেকটা ভাবে বলা যায় কর্নারটা, যখন এরকম একটা মানে কন্ডিশনে থাকা হয়, অপশন নাই, মানে বাচ্চাটা বাড়বে না, অপশন নাই, নষ্ট করেন না হলে উঠিয়ে নেন। সেটা একটা কোনায়, মানে তাকে ঠাসা দেওয়া হয়েছে, চাপা দেওয়া হয়েছে, একটা ছোট জায়গার মধ্যে তাকে রাখা হয়েছে, একটা ঘরের কর্নারে রাখা হয়েছে, ছোট্ট একটা জায়গায়। কিভাবে বের হবো এখান থেকে, সেটাই ভাবছি। আমাকে তো একটা জায়গায় বন্দি করে দিয়েছে, বাচ্চা ওজন বাড়বে না, কিভাবে বের হবো, কিভাবে বের হবো, এই ভাবছি। এই উপায় খোঁজ করছি আমি, এটাই চলছে কিন্তু, এটাই ভাবছি। এখানে তো মন মরা হবেই, সে হবে না, আত্মকরুণা হবে না। আহারে আমার কি অবস্থা, আগের বাচ্চাটা আমার এরকম হলো, নষ্ট হয়ে গেল, আবার এই বাচ্চাটা এই কথা বলছে। আত্মকরুণাই তো হবে, নিজের প্রতি নিজেরই করুণা হচ্ছে, ব্যাপারটা এরকম। সেটা নিয়ে ভাবছি কিভাবে বের করা যায়, কিভাবে এখান থেকে বের হওয়া যায়, ভাবছি ভাবছি। কিন্তু দেখেন, আমাদের বুঝিয়ে বলতে পারছে না। এত বড় একটা কষ্ট, এত বড় দুশ্চিন্তা প্রকাশ করতে পারছে না। কিন্তু কি সবাই বললো একটু হোমিও দেখাতে, হোমিও খেতে, তাই আসলাম, এতটুকুই। আমরা কি চাচ্ছেন, বারবার নক করছি আমরা, কিন্তু উনি উপস্থাপন করতে পারছেন না। দেখা যাক আর কি করা যায়। বললো তাই আসলাম, ব্যাপারটা এরকম। হোমিওতে হয় কিনা উনি কিন্তু জানেও না, জিজ্ঞেসও করেননি কারো কাছে, খোঁজও নেননি। কিন্তু আগের দিনেই ম্যাডাম বললেন ঢাকা যাওয়ার কথা, পরের দিনে কিন্তু আমার চেম্বারে হাজির আমার হাজবেন্ড, পাঠিয়ে দিলেন যাও। এবং ওইখানে বসেই আমি স্যারকে কল দিলাম, এবং সাথে সাথে কিন্তু দেখেছি আমরা, উনি বাচ্চাটা পেটে রেখেই কিছু করা যায় কিনা, জলটা বাড়ানো যায় কিনা, সেই জায়গাতেই থাকতে চাচ্ছেন। উইন্ডো, তার মানে কি, এসকেপ অ্যাটেম্পটস টু উইন্ডো ফর, আলাদা একটা অপশন, আর একটা অপরচুনিটি। এই উইন্ডো হচ্ছে আর একটা দরজা, আর একটা জানালা, আর একটা অপরচুনিটি। বিকল্প কিছু খুঁজছে, বিকল্প কোনো সুযোগ আছে কিনা। যেই বললো হোমিওর কথা কেউ একজন, সাথে সাথে কিন্তু চলে আসলো, আমি বাচ্চা পেটে রেখেই বিকল্প পথে আগাচ্ছে, এটাই চাওয়া। এসকেপ অ্যাটেম্পটস টু, কোন জায়গা থেকে, ওই ঢাকা থেকে, বাচ্চা নষ্ট করা থেকে। এবার উইন্ডোটা কি বা এক্সট্রা যে অপরচুনিটি কি, সেটা হোমিওপ্যাথি। এবং বারবার দেখেন প্রশ্ন করছে,
বারবার প্রশ্ন করছে আদৌ কি সম্ভব, কিভাবে সম্ভব। আমি আসলে জানতে চাচ্ছি আসলে প্রবলেমটা কি। লাইট ডিজার ফর, আমি চাচ্ছি বাচ্চাটা পেটেই থাকুক, আমি চাচ্ছি জল বাড়ুক, বাচ্চার গ্রোথ বাড়ুক, আমি যেন একটা সুস্থ সবল বাচ্চা শুধু জন্ম দিতে পারি, এই আমার চাওয়া। লাইফ ডিজায়ার পজিটিভলি, পজিটিভ চাওয়া। আমার চাওয়া শুধু এইটা যে বাচ্চার মানে ওজনটা একটু বাড়ুক বা গ্রোথটা বাড়ুক, জলটা একটু বাড়ুক, আমি যেন একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পারি, এই চাওয়া, আর কিছু চাই না। এই আমরা বেলেরোনা 3x দিয়েছিলাম। তো আমরা প্রেজেন্টেশন বন্ধ করে দেন। হ্যাঁ, স্পেশাল কংগ্রেচুলেশন এবং রেড স্যালুট আপনার টিমকে, দুর্ধর্ষ সাকসেস। কিন্তু তার আগে একটা লাকিলি যেরকম একটা কেস হাতে পাওয়া, জেনারেলি তখন এরকম কেস আমাদের হাতে আসে না, একমাত্র রিমোট গ্রামে গিয়ে কখনো পাই হাতে কিছু পেয়েছি। আমি যখন স্টেট ব্যাংক খুব রিমোট এরিয়ায় কাজ করেছি তখন কিছু হাতে পেতাম, টাউনে এসব পাওয়া যায় না। আপনার চান্সটা পেয়ে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। আমার একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে, এই কেসটা যা দেখালেন এটাকে একটু স্পেশাল একটা ভিডিও রেকর্ডিং করে ইউটিউবে দিয়ে দিন। কমন ম্যানের জানা উচিত যে হোমিওপ্যাথি কি করতে পারে, এটাকে একটা ভিডিও রেকর্ডিং করে ইউটিউবে দিয়ে রাখুন না। হ্যাঁ ঠিক আছে, মানুষের কাজে আসবে। হ্যাঁ, তবে এটা আমি হল অফ করে বলতে পারি, আমাদের যদি ইউটিউবে দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, আমাদের যদি মানে এই দলবদ্ধ ভাবে দেখা না হতো আমার মনে হয় সাহস নিতে আমরা পারতাম না, তাই না পরাগ স্যার? একদম। যদিও আমি এরকম কেস আগেও পেয়েছি। আমার প্রথম যেই গুরু, যিনি গুরু মানে যার হাতে আমার হোমিওপ্যাথির হাতে করি, উনাকে এরকম কেস সামাল দেওয়া দেখেছি। যদিও উনি এই কথাটা সেদিন দুলালদা বলেছেন, হ্যাঁ সেদিনও দাদা বলেছিলেন, একদম আমরা দেখেছি। সেটা স্যারকে বলছিলেন, স্যার আমার অভিজ্ঞতা আছে, আমি দেখেছি এরকম কেস উঠে যায়। একদম। কিন্তু স্যার ভয় পাচ্ছিলেন, আমিও ভয় পাচ্ছিলাম। কেন ভয় পাচ্ছিলাম? স্যার প্রথমে বলেছেন আমার খুব আত্মীয়, নিকট আত্মীয়। একদম একদম একদম। কি হয় না হয়, আর অন্য পেশেন্টরা সাধারণত ছেড়ে দেয়। আসে না স্যার, ওই জন্য শুধু নয়, কপাল আমাদের খারাপ বলে সেই জন্য, ভালো হলে আমাদের আর তাকায় না কেউ। হ্যাঁ দেখেন, সব থেকে আমাদের দুঃখটা কোথায় দেখেন, যখন এই পেশেন্ট সুস্থ হলো, দাদার রিলেটিভ হওয়ার সত্ত্বেও সে কিন্তু অ্যালোপ্যাথ ডাক্তারের সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে পারলো না যে এটা হোমিওপ্যাথি খেয়ে ভালো আছি, তোমাদের ওষুধ খাইনি। আরেকটা দুঃখের খবর, কিন্তু আরেকটা দুঃখের হচ্ছে, বলেছিলাম আর 2 সপ্তাহ আরামসে রাখা যাবে, আপনি রাখেন, আমাদের কথা মানেনি, নিল না। হ্যাঁ, আমাদের উপরে আমাদের কথাই তারা রিস্ক নিল না। এইটা খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে এই দুটো। কারণ এটা আমরা আমাদের কপালে লেখা আছে, কিছু করার নেই। মানে এটা আমার রিকোয়েস্ট হলো একটা ভিডিও করে ইউটিউবে দেওয়া, সঙ্গে একটা কথা অ্যাড করে দিয়ে, যদি কোনো মহিলার প্রথমে একটা ইস্যু স্পন্টানিয়াস অ্যাবর্শন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাতে নেক্সট কনসিপ্টের আগে যেন কিছুদিন অন্তত হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে নেয়, তাহলে এই কেসগুলো এরকম টার্ন হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এটা মানুষের জানা দরকার, কমন ম্যান জানে না সেটা। আপনাদের ইয়ে থেকে জানতে পারবে। ধন্যবাদ স্যার। কিছু বলবেন বোধহয়? না, আমি এটা কিছু বলবো না। মানে স্যার ওই লাইট ডিজার পজিটিভ ব্যাকেটে এস লিখেছেন, এস মানে কি এখানে কি সেগাল সাহেবের? ও আমি ভাবছি সিঙ্গেল নাকি ওটা, তাহলে তো ঠিক আছে। না, ওখানে 4টে মেডিসিন আছে। জয়ন্তদা কিছু বলবেন? এখানে দেখেন লেখা আছে এস। পেশেন্টটার অপশন ছিল না, তাই জন্য স্যার এখানে স্টিক করেছিল, তাই না স্যার? কি বললেন? অপশন ছিল না, যে আর তো কোনো উপায় নাই, সেই জন্যই আরো স্টিক হয়েছিল। তারপরে যেই দেখলো যে মোটামুটি সিচুয়েশন ঠিক আছে, পজিটিভ দিকে চলে এসছে, তখন আবার অ্যালোপ্যাথির দিকে চলে গেল। না, ওখানে ম্যাডাম একটা কথা বলেছিলেন, ও স্যার ওটা ভালো করে বলেননি ওই সময়। 28 তারিখে যখন 1700 গ্রাম হয়ে গেল, ঈদ ছিল তো 31 বা 1 তারিখে, এবার ম্যাডাম বলে দিলেন ওনাদেরকে ডেকে সুন্দরভাবে, বাচ্চা একদম ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আজকে দিনের মধ্যে আপনারা ভর্তি হয়ে যান, আমি সন্ধ্যার পরে সিজার করে দিব। কথা হলো ঈদের মধ্যে যদি কিছু হয়, আপনারা আজকে ভর্তি করালে আমি আজকে সিজার করে চলে যাব এবং বাচ্চাকে
আমি একটা ক্লিনিকে সাজেস্ট করব, সেখানে আপনারা বাচ্চাটাকে রাখবেন। দ্বিতীয় হচ্ছে যদি ঈদের মধ্যে কিছু হয় অথবা এরপরে মানে আজকে ভর্তি যদি আপনি না করেন, এরপরে যদি বাচ্চাকে আমার কাছে নিয়ে আসেন আপনারা, আমি কিন্তু এর দায়িত্ব নিব না। মানে পরবর্তীতে আজকের যদি ভর্তি হলেন তো হলেন, আমি ব্যবস্থা করছি, আর যদি ভর্তি আজকে না হন আমি কিন্তু কোনো রকমের দায়িত্ব আর নেব না। ওনারা অবশ্য সেদিন ভর্তি করাননি, সেদিন মোটামুটি আরো 1 সপ্তাহ পরে। আরেকটা বিষয় ছিল, ওরা কিন্তু বারবার বোঝাতে চেয়েছিল অ্যালোপ্যাথরা যে তোমাদের ম্যাচুরিটি ডেট হয়ে গেছে, এলএমপি অনুযায়ী টাইম শেষ, আর অল্প কয়টা দিন আছে, এর বেশি রাখা ঠিক না, এই ধরনের কথাও তারা আবার বলেছে। তারা এইগুলো বলেও ওকে বুঝিয়েছিল, তাই না দাদা? ওরা তো আমাদের সঙ্গে বললো যে আর এই কদিন পরে এলএমপি টেলএমপি সব বুঝিয়ে দিয়েছে ওরা, মানে হাতে ওদের কাছ থেকে ঈদের আগে অপারেশনটা করিয়ে নেয়, সিজারটা করিয়ে নেয়, যাবার আগে যাতে পয়সাটা কামিয়ে নিতে পারে। তা আমরা তখন লাস্টে একটাই লাস্ট কথা বলে দিয়েছিলাম, আচ্ছা বলুন তো বাচ্চাটা বার করার পরে বাচ্চাটা সুস্থ থাকবে তো? বলছে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। এখন যদি সুস্থ বাইরে যদি ইনকিউবেটরে যদি সুস্থ না থাকার গ্যারান্টি না থাকে, তার থেকে তো মায়ের পেটটা বেশি সুরক্ষিত, ওখানে থাক না ঈদ পর্যন্ত। তারপরে ওনারা এই ধরনের বিভিন্ন বোঝানোর পরে কিন্তু ওনারা রেখেছিলেন বাচ্চাটাকে। হ্যাঁ 7 দিন রেখেছিলেন, এবার পরবর্তীতে বাসার থেকেও সবাই চিন্তা ভাবনা করলো এবং সিজার করে দিল। স্যার এই 3x ব্যাপারটা একটু ক্লিয়ার করুন, 3x টা কেন দেওয়া হলো? কি ও 3x কেন দেওয়া হলো? দাদা রুব্রিক গুলো একটু বাইরে লিখে দেওয়া যায়, অনেকের বাইরে লিখে দিতে বলছেন। 0/1 না দিয়ে 3x কেন দিলেন সেটাও? হ্যাঁ দেওয়া যাবে। করেক্ট স্যার। দেখুন আমরা তখন ডিসিশন নিয়েছিলাম লো পাওয়ার। ফার্স্ট প্রশ্ন হচ্ছে কোন ওষুধ সবচেয়ে ইজি দেয়া যাবে না দেয়া যাবে, সেইরকম চিন্তা ভাবনা করে আমরা তখন বললাম আগে 3x দেয়া হোক, 3x টা দেয়া হোক, যদি একান্তই 3x ফেল করে তখন আমরা অন্য ভাবতাম। বলে 3x এ যখন কাজ শুরু হলো আমরা সেকেন্ড কিছু ভাবি। এই হচ্ছে ব্যাপার। সিঙ্গেল ডোজ একদম আরো কদিন ওয়েট করেন, এই পাওয়ারটা সব বুঝিয়ে দিচ্ছি আমরা। ওকে স্যার, ওকে। 3x কেন অনেক কিছু বলা যাবে। তন্ময় সরকার। আমার দুলাল স্যারের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে স্যারের যে একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে যাতে এই কেসটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, চেষ্টা করব। আমার মনে হয় অনেকটা রাত হয়ে গেছে, কমতে শুরু করে দিয়েছে। হ্যাঁ বেলেডোনাটা দেখেই সবাই কমতে শুরু করে দিয়েছে। হ্যাঁ কমেও যাচ্ছে, মেডিসিন বুঝতে পেরেছে তো এই জন্য। বেলেডোনা গ্রুপে বেলেডোনা হয়েছে না, ওই জন্য কমতে শুরু করতে। আবার ভূপেশ স্যার বলুন। ভূপেশ স্যার আর হ্যান্ড রাইজ করতে হবে না, এবার এমনিই বলুন। না বিষয়টা হচ্ছে কি, ওই স্যার গুরু সবসময় একটা কথা বলেন যে এখনো আমি বেলেডোনা মানে সাজেস্ট করতে আমার এখনো সময় লাগে বা আমার হাত কাঁপে, যে বেলেডোনাকে অত সহজে বোঝা। আসলে বেলেডোনা শুনলেই সহজ মনে হয়, কিন্তু বেলেডোনা সিলেক্ট করাটাই যে কত কঠিন সেটা আসলে এই বোঝা যাচ্ছে যে মাইন্ড টেকনিকে এসেই। একদম সত্যি। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আমি আর আপনাদের কষ্ট না দিই। স্যার আবার একটা প্রশ্ন আছে স্যার। এই যে অ্যাংজাইটি অ্যান্টিসিপেশন ফর্ম এবং ব্রোডিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভারহিজ, এই দুইটাতে কি বেলেডোনা আছে? বুঝলাম না। প্রথম দুইটা রুব্রিক্স যে আছে, অ্যাংজাইটি অ্যান্টিসিপেশন ফর্ম আর ব্রোডিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভারহিজ, এই দুইটাতে তো বেলেডোনা কি আছে? আছে স্যার। দেখেন প্রথমটা দেখেন অ্যাংজাইটি অ্যান্টিসিপেটিং যেটা নিয়েছি, দেখেন ওটা কমপ্লিট থেকে কমপ্লিট ঢুকে দেখলে পাবেন স্যার। আর আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ওই যে দ্বিতীয় এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার, ওইখানে এটা আপনি সিডি স্টেজারে পাবেন, কমপ্লিটও পাবেন। বেলেডোনা আছে ওখানে, দুটো মেডিসিন মাত্র, এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওভার, সম্ভবত সালফার আর বেলেডোনা। আচ্ছা ঠিক আছে, কমপ্লিটে না? এই
প্রথমটা দেখেন অ্যাংজাইটি যেটা সেটা কমপ্লিট থেকে নিয়েছি, আর বাকিটা নেওয়া আছে ট্রেজার ভার্সনেও আছে, কমপ্লিটও আছে স্যার, দুটোতেই আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিটের যোগ হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে দুলাল স্যার, আপনার কাছে আরেকটা কোশ্চেন একটু ছিল, যেটা হচ্ছে আপনি যেটা হ্যাঁ বলেন গোপীনাথ স্যার বলেন। হ্যাঁ আমি বলছিলাম এই যে আপনি যেটা ব্রুডিংটা নিলেন যে রুব্রিকটা, যেটা আমরা অ্যাংজাইটি ডার্কের মধ্যে ছিলাম, মানে কোন জায়গাতে ভুল হয়েছিল আমাদের, ওইটা যদি একটু বলেন। অ্যাংজাইটি ডার্ক ব্রুডিংটা বুঝাই গেছে, এখানে অ্যাংজাইটি ডার্ক তো আপনি নিতেই পারেন, কিন্তু ব্রুডিংটা কেন নিলাম? অ্যাংজাইটি ডার্কটা নিলে কিন্তু ভুল নয়, ব্রুডিংটা কেন? উনি আসলে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছিলেন, যে কারণে ব্রুডিংটা নিয়েছি। স্যার আপনার ইউটিউব চ্যানেলের নামটা একটু জানতে চাচ্ছিলাম। আমার নামেই আছে, দুলাল চন্দ্র দাস নামে আছে। ঠিক আছে স্যার, মানে প্রশ্নটা কি বুঝতে পেরেছেন আপনি উত্তরটা? মানে অ্যাংজাইটি ডার্ক নিতেই পারেন, কিন্তু শুধু ডার্কেই থাকলেন, কিন্তু উনি কি শুধু ডার্কের মধ্যেই আছেন, না ওখান থেকে বের হওয়ার চেষ্টা করছেন? যেহেতু বের হওয়ার চেষ্টা করছেন, এজন্যই ব্রুডিং। হ্যাঁ ঠিক আছে দুলাল দা, আর কিছু বাইরে 11টা বেজে গেল। আপনি ঘরে যান, আপনি ঘরে যান, না হলে সমস্যা হয়ে যাবে, কিন্তু আবার ঝামেলা তৈরি হবে। এইটুকুই। আপনাদের সকলকে ধন্যবাদ খুব মনোযোগের সাথে আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য, ক্লাসটা উপভোগ করার জন্য। আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে সেশনটা শেষ করছি। স্যার নমস্কার। নমস্কার, গুড নাইট স্যার এভরিবডি। নমস্কার স্যার। গুড নাইট স্যার।